একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজকে আমরা যখন রিউমার চেকের জন্য বিভিন্ন রিউমার ঘাটাঘাটি করছিলাম, তখন বেশ কিছু সংবেদনশীল অপতথ্যের খোঁজ আমরা পাই। লাঠিচার্জের ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নুরুল হক নূর দুনিয়াতে আর নাই, এইরকম শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। নানা উত্তেজনার পর ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব, বরং এটা ছিল যখন নুরুল হক নূর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়কার ভিডিওটি। অপরদিকে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন শীর্ষক দাবিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে জানা গেল যে সেটাও মিথ্যা তথ্য ছিল। এটি ছিল এর পূর্ববর্তী একজন বিচারকের বিদায়ের যে খবর তিনি ঘোষণা করেছিলেন সেই ভিডিওটি। এছাড়াও আমরা বিভিন্ন আন্তর্জাতিক মহলের খবর নিয়েও অপতথ্য তৈরি হতে দেখেছি, এবং সেখানে গুরুত্বপূর্ণ একটি ছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ডক্টর ইউনূসকে এবারে সরে যেতেই হবে, তিনি যে কাজগুলো করেছেন সেটার খেসারত দিতে হবে, কারণ বাঙালি কখনো সেন্ট মার্টিন ছেড়ে দেবে না। তো এই ধরনের কথাবার্তা আমরা কিন্তু তার পরবর্তী সময়ে ফ্যাক্ট চেক করে জানতে পেরেছি যে এগুলো ছিল অপতথ্য। তো এসব নিয়েই আজকের আলোচনা। আগে জানিয়েছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমাদের সাথে যুক্ত আছেন, তার সাথে কথা বলে নিতে চাই। শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাকে ফেক নিউজ স্ক্যানারে, এবং আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের আসলে অপতথ্যগুলো নিয়ে কাজ করি, নিশ্চয়ই আপনারও চোখে পড়ে। একটু জেনে নিতে চাই যে যখন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে টার্গেট করে এই অপতথ্যগুলো ছড়ানো হয়, যেমন আমরা আজকের আলোচনায় যেটি বলছিলাম যে নুরুল হক নূর সম্পর্কে মৃত্যুর খবর প্রচার করে দেয়া হচ্ছে, তো এভাবে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিদেরকে টার্গেট করে বিভিন্ন সময়ে অপতথ্য ছড়িয়ে পড়তে আমরা দেখি। এই ধরনের সময়ে আপনারা কি কোনো দলগতভাবে কোনো পদক্ষেপ নেয়ার কথা ভাবেন কিনা? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশের জন্য গুজব বড় ধরনের একটি সমস্যা, এবং বিশেষ করে এই এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের গুজব কিন্তু বেশি রটানো হচ্ছে, যে কারণে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এআই ব্যবহার, সেটি নিয়ে এক ধরনের নির্দেশনা ছিল, এবং আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেটিকে কেন্দ্র করেও কিন্তু একই ধরনের নির্দেশনা ইতিমধ্যে আমরা শুনেছি। তো আপনি যেটি বললেন যে নুরুল হক নূর তিনি মারা গেছেন, এরকম একটি ভিডিও ইউটিউবে বা ফেসবুকে প্রচার করা হয়েছে, এটি অনাকাঙ্ক্ষিত। আমার কাছে মনে হয় যে সময় হামলার ঘটনা ঘটে, কোনো একটি মহল তারা উত্তেজনা সৃষ্টি করার জন্যই এই ধরনের ভিডিও তারা তৈরি করে, এবং এক ধরনের বলা যায় যে নিজেরা ভিউ পাওয়ার জন্য এবং এক ধরনের ডলার আর্নিং করা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, এই ব্যক্তিগত সুবিধা লাভের জন্য এই ধরনের কর্মযোগ্য একটি পক্ষ ঘটাতে পারে। দ্বিতীয়ত আরেকটি পক্ষ তারা মূলত সংঘর্ষ বা উত্তেজনা সৃষ্টি করার জন্য বা এক ধরনের পরিবেশ ঘোলাটে করার জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে পারে। এটি নুরুল হক নূরের ব্যাপারে আমার মন্তব্য। আর আপনি আরও যেটি বললেন যে সেন্ট মার্টিন না দিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে, দেখেন এই ধরনের অতীতে অনেক গুজব আমরা শুনেছি, কিন্তু এর কোনো বাস্তবতা আমরা পাইনি। আমার কাছে যেটি মনে হয় যে একটি মহল বাংলাদেশে রয়েছে যারা আসলে ইউটিউবে বিভিন্ন ধরনের থাম্বনেল দিয়ে থাকে, এবং তারা এমন হেডলাইন দেয়, এমন পোস্টার ব্যবহার করে, মনে হয় যে এই বুঝি এই হয়ে গেল, ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হয়ে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ চায় না। নানান ধরনের ইউটিউবে কিন্তু ভিডিও পাওয়া যাবে, ফেসবুকে পাওয়া যাবে। আর আরেকটি বিষয় অ্যাড করি, দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হলো, আমরা দেখেছি যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভোটের সময় বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যালিগেশন দেওয়া হয়েছে, এবং মুহূর্তের মধ্যে সেই অ্যালিগেশন ছড়িয়ে পড়েছে, যে কারণে অনেক প্রার্থী কিন্তু ভোটও
কম পেয়েছে। কারোর বিরুদ্ধে ছাত্রলীগের অভিযোগ দেওয়া হয়েছে যে তাকে ছাত্রলীগ হোয়াটসঅ্যাপ গ্রুপে সমর্থন জানিয়েছে, যেমন ডাকসুর একজন প্রার্থী শামীম নামের যে প্রার্থী ছিল, তার বিরুদ্ধে এই অ্যালিগেশন মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরকম আমি বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে দেখেছি, ছাত্রদলের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন তার বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হলো যে আচরণবিধি লঙ্ঘন করেছে। আমাদের ছাত্র অধিকার পরিষদের যিনি ক্যান্ডিডেট ছিলেন তার বিরুদ্ধে এক ধরনের গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে সে তো আসলে অনেক সিনিয়র শিক্ষার্থী, তাকে তো আসলে রেগুলার শিক্ষার্থীরা ভোট দেওয়া উচিত হবে না। তো আসলে আমাদের যেটি মনে হয় যে আমাদের যে ধরনের মানসিকতা, এক ধরনের নোংরা মানসিকতা আমরা আসলে পোষণ করছি, এবং এই মানসিকতায় আমরা আসলে সুস্থ প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আমরা একজন আরেকজনকে ঘায়াল করার জন্য অপবাদ দিয়ে এক ধরনের অপপ্রচার করে আসলে আমরা এই ধরনের বিভিন্ন নোংরামিতে লিপ্ত হয়েছি। বিশেষ করে আমরা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দেখলাম গতকাল রাত থেকে কাটপিস ভিডিও, মানে এই হচ্ছে সেই হচ্ছে, অথচ আজকে দেখলাম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হলো যে শিক্ষার্থীরা বলছে যে ফেসবুকে যা দেখা হচ্ছে, টেলিভিশনে যা প্রচার হচ্ছে, ইউটিউবে যা প্রচার হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে যা প্রচার হচ্ছে, আসলে ক্যাম্পাসে এই ধরনের উত্তেজনা নাই বললেই চলে। ক্যাম্পাসে আমরা খুব স্বাভাবিক অবস্থায় রয়েছি। তার মানে আপনি কি বলবেন? তার মানে এই যে আমাদের গণমাধ্যমের বলতে বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুকে এবং ইউটিউবে শুধুমাত্র বেশি ভিউ হবে এই চিন্তার জায়গা থেকে উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে নানান ধরনের মানে এখানে তো আপনি দুটো পয়েন্ট গুরুত্ব দিয়ে বললেন। এক হচ্ছে ভিউ বাণিজ্য, এবং সেটার জন্য এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা রয়েছে মানুষের মধ্যে, সেটা তো আছেই, এবং পাশাপাশি এই যে এই ধরনের অপতথ্যের প্রভাব, নেতিবাচক প্রভাব আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে নির্বাচন হচ্ছে, হল সংসদ নির্বাচন থেকে কেন্দ্রীয় সংসদ নির্বাচন পর্যন্ত, সেগুলোতে দেখতে পাচ্ছি। তাহলে আপনার কি মনে হয় যে জাতীয় নির্বাচনেও এগুলোর প্রভাব বড় করে সামনে চলে আসতে পারে না? অবশ্যই তাহলে কি আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? যারা ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করা, আইনের আওতায় নিয়ে আসা? জি, আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিব। দেখেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই এই ধরনের ঘটনা আরো বেশি ঘটবে। যেহেতু আমাদের সামনে 14 সালের নির্বাচন রয়েছে, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এই নির্বাচনগুলোতে যে কারচুপি হয়েছে, আমার কাছে মনে হয় যে এই ঘটনাগুলো আসলে সামনের নির্বাচনে আসলে বিভিন্ন ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়ে বলা হবে এই যে এই কেন্দ্রে এইখানে এই যে ভোট কারচুপি হচ্ছে। এখন মুহূর্তের মধ্যে তো আসলে সেটি যাচাই বাছাই করা আমাদের জন্য খুব কঠিন হবে। আর এই মুহূর্তে আরো একটি বড় সংকট, সেটি হলো জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এআই ব্যবহার এবং বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা। যখন সরাসরি আপনার একজন আরেকজনের বিরুদ্ধে বলতে পারছে না, তখন এআই ব্যবহার করে আপনি দেখবেন যে আরেকজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে বিভিন্ন ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফেক পেজ থেকে ছড়ানো হচ্ছে, সেটি বুস্টিং করা হচ্ছে। নানান ধরনের যে অপতৎপরতা, সেটা কিন্তু এখন থেকেই শুরু হয়েছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শুধুমাত্র সেই সময় হবে না, এখন থেকেই বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে, যারা সম্ভাব্য প্রার্থী এলাকায় কাজ করছে, এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে, বা যারা শত্রু ভাবে একজন আরেকজনকে, এইগুলো কিন্তু এখনই তৈরি হয়েছে। আমি সরকারের কাছে যেটি বলতে চাই, সরকার যদি এখন থেকে এই এআই ব্যবহারটা বাংলাদেশের জন্য, আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা আসলে ফলপ্রসূ কোনো আমাদের সমাধান দিচ্ছে বা ভালো কোনো বেনিফিট আমরা পাচ্ছি। সুতরাং এআই বাংলাদেশের ব্যবহারের জন্য এখনো পর্যন্ত উপযোগী হয়নি, এবং নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা আমার কাছে মনে হয় ঘটবে। বিশেষ করে 14 সালের যে একতরফা নির্বাচনের ভিডিও সামনে আনা হবে, 18 সালের নিশিরাতের নির্বাচন সামনে আনা হবে, এই যে রাতেই ভোট কারচুপি শুরু হয়ে গেছে, যেটি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমি গতকাল কিছু কিছু ছোট ছোট ভিডিও দেখেছি, এবং তার একটি নেতিবাচক ফলাফল কিন্তু যাদের বিরুদ্ধে এই ভিডিওগুলো ছড়ানো হচ্ছে তারা কিন্তু আপনার পাচ্ছে। তো এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশের মানুষের এই ধরনের, আমি আরেকটা জিনিস বলি, দেখেন আমি দেখেছি যে বোঝা যাচ্ছে, আমি ভিডিওটা সামনে আসলে আমি দেখতে পাচ্ছি যে একটা ফেক ভিডিও, সেটা আবার আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা আবার শেয়ার করছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হলো, আমি দেখলাম যে এনসিপির একজন নারী নেত্রী, তার নামে একটি আইডি খুলে সেখান থেকে আপনার যে কোনো একটা জাতীয় নির্বাচনের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ সেটি শেয়ার করেছে, এবং বলা হচ্ছে যে ডাকসু নির্বাচনে ছাত্রদল কারচুপি করতেছে। মানে এই যে এইভাবে এই ভিডিওগুলো ছড়ানো হচ্ছে, তো আমার মনে হয় এই ঘটনাগুলোকে কেন্দ্র করে অবশ্যই মামলা করা উচিত, এবং মামলা না হলে বা এটার কোনো প্রতিকার না হলে আমরা কিন্তু নিজেরা ক্ষতিগ্রস্ত হতে পারি। যেমন আমার নিজের ব্যক্তিগত যে একটি বিষয় শেয়ার করতে চাই, সেটি হলো
আমরা যখন 18 সালের কোটা সংস্কার আন্দোলন করি তখন বিভিন্ন কিন্তু আওয়ামী পন্থী পত্রিকায় কিন্তু আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত হয়েছে যে আমরা অমুক দলের সাথে সম্পৃক্ত, অমুক দলের এজেন্ডা বাস্তবায়ন করছি, নানান অভিযোগ অনুযোগ করা হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেটি হয়েছে, আমাদের উপর হামলা হয়েছে। আরেকটি ঘটনা আমার নিজের ব্যক্তিগত জীবনে ঘটেছে যে আমি ওই সময় একটি বক্তব্য দিয়েছিলাম যে এটি কি তার বাপের রাষ্ট্র যে সে যা ইচ্ছা তাই করবে। তো দেখেন আমি কাকে উদ্দেশ্য করে বলেছি সেটা কিন্তু কেউ জানে না, কিন্তু আমাকে ঘায়াল করার জন্য আমার 30 সেকেন্ডের একটি বক্তব্য কাট করে আমরা দেখি কিন্তু যে পুরনো ভিডিও বা পুরনো কোনো বক্তব্যকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনি যথার্থই বলেছেন যে এটি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে নির্বাচনকে সামনে রেখে। এআই এর ব্যবহার নিয়ে শুধুমাত্র সচেতনতা তৈরি কি একমাত্র উপায়, নাকি আরো কোনো নিয়ম নীতির ভেতরে এটাকে আনতে হবে? এটা নিয়ে নিশ্চয়ই ভাববার রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে আজ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যুক্ত ছিলেন। এতক্ষণ কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।